রবি ও জ্ঞানদার খাওয়া শেষ হয়েছে, তাই সত্যেন খাবার ঘরে এসেছেন। সবাই একসঙ্গে খেতে চলে আসা ঠিক হবে না বলেই এই ব্যবস্থা, কিন্তু তাকে পেয়ে ওদের পারিবারিক আড্ডা যেন জমে উঠল। এরকম সান্ধ্য চা সভা, নৈশভোজ, নাচের আসর, বল, লন পার্টি লেগেই থাকে রবিদের জীবনে। হে যেন এক অন্য জীবন। কোথায় কলকাতার গানে কবিতায় ভরপুর সৃষ্টির উন্মাদনা, আর কোথায় এখানে সভা শোভন হয়ে ওঠার প্রাণান্তকর প্রচেষ্টা। রবির হতাশা লাগে মাঝে মাঝেই। অলস দিনের বেলায় এ বাড়ি ও বাড়ি ভিজিট, পাল্টা ভিজিট করাও এখানকার প্রথা। রবি লক্ষ্য করেছেন, বড় ঘরের মহিলাদের সামাজিক আলাপচারিতে একরকম দক্ষতা আছে। অনেক অতিথি থাকলে গৃহিণী তার বাক্য ও হাসির অমৃত সকলকে সমানভাবে বিলিয়ে দিতে জানেন। বিশেষ করে কারো সঙ্গে বেশি বেশি গল্প করা চলবে না, তাতে অন্যেরা ক্ষুণ্ণ হবেন। জ্ঞানদার সঙ্গে দুই একটি ভিজিটে গিয়ে রবি দেখলেন, গিন্নিরা একজনের মুখের দিকে তাকিয়ে একটা কথা বলেন, তারপরে সকলের দিকে তাকিয়ে হাসেন, আবার পরের কথাটা অন্য একজনকে বলেন। বলতে বলতে হয়তো সকলের দিকে চোখ ঘুরিয়ে আনেন। আসরের মধ্যমণি গৃহিণী মিসেস জনসন একজনকে বললেন, লাভলি মর্নিং, ইজন্ট ইট? তারপর সে কোনো উত্তর দেওয়ার আগেই আর একজনের দিকে তাকিয়ে ছুঁড়ে দিলেন, কাল রাতের সঙ্গীতশালায় ম্যাডাম নিলসন গান করছিলেন। ইট ওয়াজ এক্সকুইজিট। অন্য সব মহিলারা তার কথার পিঠে এক একটা করে বিশেষণ জুড়ে দিতে লাগলেন পরম উৎসাহে। কেউ বললেন চার্মিং, কেউ বললেন সুপার। আর একজন বাকি ছিলেন, তিনি বললেন ইজন্ট ইট? রবি ফিসফিস করে জ্ঞানদাকে বললেন, দেখো বোঠান, কথাগুলো যেন তাসের আসরে তাস চালার মতো করে সবার দিকে গড়িয়ে দেওয়া। এমন তাড়াতাড়ি এত দক্ষতার সঙ্গে কথা ঘুরছে যে বোঝা যায় এদের হাতে অনেক তাস গোছানো আছে। জ্ঞানদা চোখ ঘুরিয়ে বলেন, কিংবা কথার লড়াই, সকালবেলা উঠে মুগুর ভাজা। মিসেস ডনকিন্স জ্ঞানদার সঙ্গে গল্প করতে এগিয়ে আসেন। জানতে চান, মিসেস টেগর, তোমাদের দেশে কি এরকম সোশ্যাল ভিজিট হয় যেখানে নারী পুরুষ সবাই থাকেন? তোমরা সেখানে কি কথা বলো? আমাদের বাড়িতে হয়, জ্ঞানদা জানান, কিন্তু সাধারণভাবে অভিজাত হিন্দু পরিবারে এরকম চল নেই। আমাদের মেয়েরা এখনো সকলের সামনে বেরোয় না। হাউ হরিবল! ডনকিন্স বলেন, তোমরাও এখনো পর্দার আড়ালে মনুষ্যতারও জীবন যাপন করছো। দিস শুড বি চেঞ্জড। জ্ঞানদা বলেন, আমাকে দেখে তোমার কি মনে হয় মনুষ্যতারও জীব? আমি যেরকম একা একা বাচ্চাদের নিয়ে সাগর পাড়ি দিয়ে এত দূর এসেছি, তুমি পারবে? তোমাদের দেশের কজন মেয়ে সেটা পারবে? ডনকিন্স জ্ঞানদার হাত ধরে বলেন, ওহ ঘনাডা ডার্লিং, ডোন্ট টেক ইট পার্সোনালি। আমি জানি তুমি ব্যতিক্রম। তোমার মতো সাহসী মহিলা আমি খুব কম দেখেছি। আই অ্যাডোর ইউ। এর কিছুদিন পর সত্যেন, জ্ঞানদা ও রবি ছেলে মেয়েদের নিয়ে লন্ডন যাত্রা করলেন। এত ঘোরাঘুরির মধ্যেও রাতে শোবার সময় তার মনে পড়ে নতুন বৌঠানকে। প্রায় রোজ তাকে চিঠি লেখেন রবি। চিঠি হয়তো একদিনেই শেষ হয় না, কাটাকুটিও হয় অনেক, কিন্তু রবি তাকে প্রতিদিন চিঠি লেখেন, প্রতি রাত। ইংল্যান্ডে আসবার আগে আমি নির্বোধের মতো আশা করেছিলাম যে এই ক্ষুদ্র দ্বীপের 2 হস্ত পরিমিত ভূমির সর্বত্রই গ্ল্যাডস্টোনের বাগ্মিতা, ম্যাক্স মুলারের বেদ ব্যাখ্যা, টিনডালের বিজ্ঞান তত্ত্ব, কার্লাইলের গভীর চিন্তা,
বেনের দর্শন শাস্ত্রে মুখরিত। সৌভাগ্যক্রমে তাতে আমি নিরাশ হয়েছি। মেয়েরা বেশভূষায় লিপ্ত, পুরুষেরা কাজকর্ম করছে। সংসার যেমন চলে থাকে তেমনি চলছে। কেবল রাজনৈতিক বিষয় নিয়ে বিশেষভাবে কোলাহল শোনা যায়। মেয়েরা জিজ্ঞাসা করে থাকে, তুমি নাচে গিয়েছিলে কিনা, কনসার্ট কেমন লাগলো, থিয়েটারে একজন নূতন অ্যাক্টর এসেছে, কাল অমুক জায়গায় ব্যান্ড হবে ইত্যাদি। পুরুষেরা বলবে, আফগান যুদ্ধের বিষয় তুমি কি বিবেচনা করো? মার্কুইস অফ লনকে লন্ডনীয়রা খুব সমাদর করেছিল। আজ দিন বেশ ভালো, কালকের দিন বড় মিজারেবল ছিল। এদেশের মেয়েরা পিয়ানো বাজায়, গান গায়, আগুনের ধারে আগুন পোয়ায়, সোফায় ঠেসান দিয়ে নভেল পড়ে, ভিজিটরদের সঙ্গে আলাপচারি করে ও আবশ্যক বা অনাবশ্যক মতে যুবকদের সঙ্গে ফ্লার্ট করে। এদেশের চির আইবুড়ো মেয়েরা কাজের লোক। টেম্পারেন্স মিটিং, ওয়ার্কিং মেন্স সোসাইটি প্রভৃতি যত প্রকার অনুষ্ঠানের কোলাহল আছে, সমুদায়ের মধ্যে তাদের কণ্ঠ আছে। পুরুষের মতো তাদের আপিসে যেতে হয় না, মেয়েদের মতো ছেলেপিলে মানুষ করতে হয় না। এদিকে হয়তো এত বয়স হয়েছে যে বলে গিয়ে নাচা বা ফ্লার্ট করে সময় কাটানো সঙ্গত হয় না, তাই তারা অনেক কাজ করতে পারেন, তাতে উপকারও হয়তো আছে। এখানে দাঁড়ে দাঁড়ে মদের দোকান। আমি রাস্তায় বেরোলে জুতোর দোকান, দর্জির দোকান, মাংসের দোকান, খেলনার দোকান পদে পদে দেখতে পাই, কিন্তু বইয়ের দোকান প্রায় দেখতে পাইনি। আমাদের একটি কবিতার বই কিনবার আবশ্যক হয়েছিল, কিন্তু কাছাকাছির মধ্যে বইয়ের দোকান না দেখে একজন খেলনাওয়ালাকে সেই বই আনিয়ে দিতে হুকুম করতে হয়েছিল। আমি আগে জানতাম এদেশে একটা কসাইয়ের দোকান যেমন প্রচুর রূপে দরকারি, বইয়ের দোকানও তেমনি। ইংল্যান্ডে এলে সকলের চেয়ে চোখে পড়ে লোকের ব্যস্ততা। রাস্তা দিয়ে যারা চলে তাদের মুখ দেখতে মজা আছে। বগলে ছাতি নিয়ে হুস হুস করে চলেছে, পাশের লোকদের উপর ভ্রুক্ষেপ নেই, মুখে যেন মহা উদ্বেগ। সময় তাদের ফাঁকি দিয়ে না পালায়, এই তাদের প্রাণপণ চেষ্টা। সমস্ত লন্ডনময় রেলওয়ে, প্রতি 5 মিনিট অন্তর এক একটা ট্রেন যাচ্ছে। লন্ডন থেকে ব্রাইটনে আসবার সময় দেখি প্রতি মুহূর্তে উপর দিয়ে একটা, নিচে দিয়ে একটা, পাশ দিয়ে একটা, এমন চারিদিক থেকে হুশ হাস করে ট্রেন ছুটেছে। সে ট্রেনগুলোর চেহারা লন্ডনের লোকদের মতো, এদিক থেকে ওদিক থেকে মহা ব্যস্তভাবে হাঁস ফাঁস করতে করতে চলেছে। দেশ তো এই একরত্তি, দুপা চললেই ভয় হয় পাছে সমুদ্রে গিয়ে পড়ি। এখানে এত ট্রেন যে কেন ভেবে পাই না। আমার একবার লন্ডনে যাবার সময় 2 বার ট্রেন মিস করেছিলাম, কিন্তু তার জন্য বাড়ি ফিরে আসতে হয়নি। তার 8 ঘন্টা পরে আর একটা ট্রেন এসে হাজির। জোড়াসাঁকোর তেতলার ঘরে তখন একাকিনী কাদম্বরী বিছানায় এলো চুল ছড়িয়ে শুয়ে আছেন। চারদিকে ছড়ানো চিঠি, কাগজ, পানের বাটা। মাঝে মাঝে চিঠি তুলে নিয়ে পড়ছেন, আবার উদাস হয়ে কি ভাবছেন। কোনো চিঠি এসেছে লন্ডন থেকে, কোনোটা ডেভনশায়ার। রবি লিখেছেন, ক্রমে ক্রমে এখানকার 2-1 লোকের সঙ্গে আমার আলাপ হতে চলল। একটা মজা দেখছি, এখানকার লোকেরা আমাকে নিতান্ত অবুঝের মতো মনে করে। একদিন ডক্টর ড্যাশের ভাইয়ের সঙ্গে রাস্তায় বেরিয়েছিলাম। একটা দোকানের সম্মুখে কতগুলো ফটোগ্রাফ ছিল। সে আমাকে সেইখানে নিয়ে গিয়ে ফটোগ্রাফের ব্যাখ্যান করতে আরম্ভ করে দিলে। আমাকে বুঝিয়ে দিলে যে একরকম যন্ত্র দিয়ে ওই ছবিগুলো তৈরি হয়, মানুষে হাতে করে আঁকে না। আমার চারদিকে লোক দাঁড়িয়ে গেল। একটা ঘড়ির দোকানের সামনে নিয়ে ঘড়িটা যে খুব আশ্চর্য যন্ত্র, তাই আমার মনে সংস্কার জন্মাবার জন্য চেষ্টা করতে লাগলো। একটা ইভিনিং পার্টিতে
মিস ড্যাশ আমাকে জিজ্ঞাসা করলেন আমি এর পূর্বে পিয়ানোর শব্দ শুনেছি কিনা। এদেশের অনেক লোক হয়তো পরলোকের একটা ম্যাপ এঁকে দিতে পারে, কিন্তু ভারতবর্ষের সম্বন্ধে যদি এক বিন্দুও খবর জানে। ইংল্যান্ড থেকে কোনো দেশের যে কিছু তফাৎ আছে তা তারা কল্পনাও করতে পারে না। ভারতবর্ষের কথা দূরে থাক, সাধারণ লোকেরা কত বিষয় জানে না তার ঠিক নেই। কোনো চিঠিতে ফ্যান্সি বল পার্টির চমৎকার বর্ণনা পড়ে রূপকথার সিন্ডারেলার কথা মনে পড়ে যায় কাদম্বরীর। আমরা সেদিন ফ্যান্সি বলে অর্থাৎ ছদ্মবেশী নাচে গিয়েছিলেম। কত মেয়ে পুরুষ নানা রকম সেজেগুজে সেখানে নাচতে গিয়েছিল। প্রকাণ্ড ঘর, গ্যাসের আলোয় আলোকাকীর্ণ, চারদিকে ব্যান্ড বাজছে, 600-700 সুন্দরী সুপুরুষ। ঘরে ন স্থানং তিল ধারয়েত, চাঁদের হাট তো তাকেই বলে। এক একটা ঘরে দলে দলে স্ত্রী পুরুষে হাত ধরাধরি করে ঘুরে ঘুরে নাচ আরম্ভ করেছে, যেন জোড়া জোড়া পাগলের মতো। এক একটা ঘরে এমন 70-80 জন যুগল মূর্তি, এমন ঘেঁষাঘেঁষি যে কে কার ঘাড়ে পড়ে তার ঠিক নেই। একটা ঘরে শ্যাম্পেনের কুরুক্ষেত্র পড়ে গিয়েছে, মদ্য মাংসের ছড়াছড়ি, সেখানে লোকারণ্য। এক একটা মেয়ের নাচের বিরাম নেই, 2-3 ঘন্টা ধরে ক্রমাগত তার পা চলছে। একজন মেম তুষার কুমারী সেজে গিয়েছিলেন, তার সমস্তই শুভ্র, সর্বাঙ্গে পুতির সজ্জা, আলোতে ঝকমক করছে। একজন মুসলমানিনী সেজেছিলেন, একটা লাল ফুলো ইজের উপরে একটা রেশমের পেশওয়াজ, মাথায় টুপির মতো। এ কাপড়ে তাকে বেশ মানিয়ে গিয়েছিল। একজন সেজেছিলেন আমাদের দিশি মেয়ে, একটা শাড়ি আর একটা কাঁচুলি তার প্রধান সজ্জা, তার উপরে একটা চাদর। তাতে ইংরেজি কাপড়ের চেয়ে তাকে ঢের ভালো দেখাচ্ছিল। একজন সেজেছিলেন বিলিতি দাসী, আমি বাংলার জমিদার সেজেছিলাম। জড়ি দেওয়া মখমলের কাপড়, ঝুড়ি দেওয়া মখমলের পাগড়ি প্রভৃতি পরেছিলেন।